দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ.জে. জাহিদ ডিবিসিকে জানিয়েছেন, এতে দলটি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। গতকাল একই স্থানে ছাত্রদের সাথে কথা বলেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এসব বৈঠকে কথা জানান তার প্রেস সচিব। জাতীয় ঐক্য গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হবে ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠকটি শুরু হবে বিকেল 3টার পর, যেখানে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিজন, বৈঠক কি শুরু হয়েছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা এসেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদের জানানো হয়েছিল যে 3টার পর বৈঠকটি শুরু হতে পারে, কিন্তু আমরা এখানে এসে জানলাম যে আসলে বৈঠকটি শুরু হবে 4টা নাগাদ। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাদের আমরা ভিতরে প্রবেশ করতে দেখিনি। আমরা বেশ আগে থেকে এখানে অবস্থান করছিলাম। আমরা দেখছি যে এখানকার যে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে যে ফরেন সার্ভিস একাডেমির যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে এসএসএফ এর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানেও প্রচুর সংখ্যক পুলিশ রয়েছেন, ভিতরে সেনাবাহিনী আছেন এবং আমাদেরকে একটা নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে একটি ব্যারিকেড দিয়ে, যে ব্যারিকেডের বাইরে আমাদের মিডিয়া থাকতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন, তারপর পরে হয়তো এখানকার যে সড়কটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো, আমি জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের কাছে যে কারা বা কতগুলো রাজনৈতিক দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। যে বলছে যে এটি আসলে অনেক রাজনৈতিক দলকে, আমরা তালিকাটা এখনই দিচ্ছি না, হয়তো পরবর্তীতে আমরা পাবো। কিন্তু যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল এখানে তারা একসাথে বৈঠকটি করবেন, যার কারণে অনেক স্পেস দরকার, এই কারণেই ফরেন সার্ভিস একাডেমিকে বেছে নেওয়া হয়েছে। তো আমি একটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে গণফোরামের নেতৃত্বে। গণফোরামের সাধারণ সম্পাদক ওনার বলেছে উনি 2 সদস্যের একটি প্রতিনিধি, মানে সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তার নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি তারা এখানে আসবেন। এছাড়া বিএনপির সম্ভবত 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসবেন। বিশেষ করে আপনি জানেন যে মহাসচিব উনি দেশের বাইরে আছেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তার নেতৃত্বে 5 সদস্যের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, মঈন খান থাকবেন, নজরুল ইসলাম খান থাকবেন এবং এ.জে. জাহিদ হোসেন, ওনারা সদস্য থাকবেন। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে এখন যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে যে এখন ঠিক এই সময় একটি জাতীয় ঐক্যের প্রয়োজন, এটি বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির পক্ষ থেকে বারবার সেটি বলা হয়েছিল। কিন্তু সে কিসের ভিত্তিতে, কিভাবে সে ঐক্যটি হতে পারে, সেটিই মূলত প্রধান উপদেষ্টার নেতৃত্বে হয়তো এই বিষয়টি আজকে আলোচনায় প্রাধান্য পাবে, এমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে তাদের সাথেও তারা বৈঠক করেছেন এবং এখন এই রাজনৈতিক দলগুলো তাদের সাথে তারা কথা বলবেন। এবং এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ যেমনটি বলছিলাম, সেটি নিয়েও বিতর্ক চলছে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কী হবে এবং অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে এখনই আসলে তাদের একটি জাতীয় নির্বাচনটি এখনই দিতে হবে। আবার বলছি সংস্কারের কথা বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। এই নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি মূলত আজকে দলগুলোর সাথে বৈঠক করে সমাধান হতে পারে এবং বৈঠক শেষে হয়তো এখানকার প্রেস উইং আমাদের সাথে কথা বলবেন, এই বিষয়টি আমরা মনে করছি। তো আপাতত এই ছিল এখানকার সবশেষ খবর, হয়তো পরবর্তী খবরে আপনাকে আরো বিস্তারিত আমরা জানাতে পারি। জি বিজন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কঠিন সময় পার করছে দেশ, তাই সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনী ভূমিকা প্রশংসনীয় বলেও এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অতীতে যে কোনো সময়ের তুলনায় জনগণকে আরও সচেতন থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, অন্য কেউ নয়, দেশের জনগণই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ। এখন নেওয়া পদক্ষেপের প্রভাব ভবিষ্যতে পড়বে বলেও জানান। Please remember, globally we are at strategically critical times.
দয়া করে মনে রাখবেন, বৈশ্বিকভাবে একটি জটিল সময় পার করছি এবং বাংলাদেশ তার বাইরে নয়। এখন নেওয়া পদক্ষেপের বর্তমান ও ভবিষ্যতে প্রভাব পড়বে। একমাত্র দেশের জনগণই নির্ধারণ করবে আমাদের জাতির ভবিষ্যৎ। এজন্য আমাদের আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন, দেশটির আচরণ প্রতিবেশী সুলভ নয়। শেখ হাসিনা 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছেন বলেও অভিযোগ তার। ভারতের আগ্রাসন চলতে থাকলে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল এজেন্সি হলে প্রবাসীদের উপস্থিতিতে আয়োজন করা হয় সমাবেশের। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েও এ সময় প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। এই জুলাই বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্য। শেখ হাসিনা সরকারের লুটপাট, টাকা পাচার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। বাংলাদেশের আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগ্রাসন চলতে থাকলে আবারও বাংলা, বিহার, উড়িষ্যার দাবি নিয়ে সোচ্চার হবে বাংলাদেশের জনগণ, জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রাজধানী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত ভারতীয় আগ্রাসন ও দূতাবাসে হামলার প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে রিজভী আরও বলেন, যে কোনো সংকটে হিন্দু মুসলমান একসাথে লড়াই করবে। শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। মোদিবাবুর খুবটিয়ারের লোক হল শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের মহান আত্মতায় আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 18 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসানকেও আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা। 14 বছর আগে নিজেদের হাতে গড়া ট্রাইব্যুনালে এসে তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর কুশল বিনিময়ের এই ছোট্ট ভিডিও আজও ভাইরাল হয়ে আছে নেট দুনিয়ায়। সে সময় ঘটনাটি বেশ আলোড়ন তুলেছিল। সময়ের ব্যবধানে এবার নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। প্রিজন ভ্যান থেকে বের করার সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমির হোসেন আমু। শুনানি শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডার বাহিনী। 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়।
এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয়, সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ঢাকা ২ আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেয়ার। এই দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে ১৮ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। এদিন যাত্রাবাড়ী এলাকার গণহত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আবুল হাসান যাত্রাবাড়ী থানার সাবেক ওসি। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের মধ্যে এ পর্যন্ত ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ আগস্টের পর ১১ শীর্ষ সন্ত্রাসী ও ১৭৪ জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যাওয়া ২,২০০ বন্দীর মধ্যে ৭০০ জন এখনও গ্রেপ্তার হয়নি। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। দেশের কারাগারগুলোর বর্তমান অবস্থা জানাতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় গত ৩ মাসে দেশের সর্বমোট ৬৯টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ১৮৯৯ জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা, নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে ১১ শীর্ষ সন্ত্রাসী। জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। পালিয়ে যাওয়া ২,২০০-র মধ্যে গ্রেফতার ১,৫০০। রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন কারা মহাপরিদর্শক। কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে দাফন করা ব্যক্তিটি বিএনপি নেতা হারিস চৌধুরীর কবর থেকে তুলে করা ডিএনএ নমুনা তার পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা হবে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৫ই সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণের কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। ২০২১ সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। ৫ই নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা রাজনৈতিক বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না। স্বাভাবিক প্রক্রিয়াতেই দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, দেশে আমদানি পণ্যের প্রভাব বাজারে পড়তে আরেকটু সময় লাগবে। সোয়াবিনের দাম হঠাৎ অনেক বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ থেকে বিপণন ব্যবস্থার সব জায়গাতেই সিন্ডিকেট, যা নিয়ন্ত্রণ
হচ্ছে না জায়গা থেকে। এসব সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশা করেন অর্থ উপদেষ্টা। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে বলতে না, সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। অর্থ পাচার বন্ধ না হলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে না বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বিগত সরকারের সময় দেশ থেকে $২,৪০০ কোটি পাচার হওয়ায় ব্যাংকগুলোতে আমানত বাড়ছে না। রাজধানীতে ব্যাংক খাতে সংস্কার নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, খেলাপি ঋণ এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ চলছে। এজন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহযোগিতা করছে। অর্থ পাচারের রাজনৈতিক ও সামাজিক কারণ চিহ্নিত করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দেন গভর্নর। ডিপোজিট কেন বাড়ছে না? ওয়্যার ইজ ডিপোজিট? ওয়্যার ইজ দ্য মানি? তো আমার আনসারটা হলো যে মানি তো দেশে নাই। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়নটি গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যাক। কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। বিদ্যুৎ খাতে কয়েকটি সংস্কার করে বছরে প্রায় 14,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। দেওয়া হয়েছে কমানোর পরামর্শ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর নতুন গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই গবেষণাকে ইতিবাচক জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার। গেল 5 বছরে এই ভর্তুকির পরিমাণ প্রায় 1,26,000 কোটি টাকা। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IEEF এর নতুন গবেষণা বলছে, কেবলমাত্র সংস্কার করেই বিদ্যুৎ খাতে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইন্ডাস্ট্রি সেক্টরকে পুরোপুরি গ্রিডের উপর নির্ভর করতে হবে। যে গ্যাস বেস সিস্টেম আছে, যেমন গ্যাস বয়লার আছে, এগুলোকে যদি ইলেকট্রিক বয়লারে বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করা হয় গ্র্যাজুয়ালি, তাহলেও গ্রিডের বিদ্যুতের উপর চাহিদা বাড়বে এবং এই রাজস্ব ঘাটতিটা ক্রমান্বয়ে শূন্যের দিকে নিয়ে যাওয়া যাবে। তবে এটা করতে হলে অবশ্যই যেটা নিশ্চিত করতে হবে, রিলায়েবল গ্রিড ইলেকট্রিসিটি, সেটা এনশিওর করতে হবে ইন্ডাস্ট্রির জন্য। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকায় প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাই অব্যবহৃত সক্ষমতা কমানোর পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমাদের যে এখন আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে যদি আমরা কয়েক হাজার, প্রায় 4,000 বা 4,500 মেগাওয়াট খরচে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করি, তাহলে এবং সেই সাথে প্রায় 4,000 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যোগ করি, তাহলে আমাদের সর্বমোট সক্ষমতা গিয়ে দাঁড়াবে 35,239 মেগাওয়াট এবং রিজার্ভ মার্জিন এক্ষেত্রে কমে দাঁড়াবে 36%। এবং এটা বিপিডিবিকে ক্যাপাসিটি পেমেন্ট কমাতেও সহায়তা করবে। এমন গবেষণা ইতিবাচক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পিডিবিকে যদি যেই গ্যাসটা ক্যাপটিভে যাচ্ছে তার ইভেন অর্ধেকও যদি দেয়, তারা যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে রিলায়েবল বিদ্যুৎটা দিতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনটা আগে হবে এখন এইটা সরকার, এই রিস্কটা সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না। তো সব মিলে আমরা একটা কিন্তু ওনাদের যে কনক্লুশন, ওনার যে স্টাডি, এটা ঠিক আছে। বিদ্যুৎ খাতে অপচয় কমাতে দ্রুত স্মার্ট গ্রিড তৈরির পরামর্শও দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
জামালপুরের আমন মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সকালে সিংহজানি খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, চলতি মৌসুমে জেলার সরকারিভাবে ৭,৫৮১ মেট্রিক টন ধান, ১৫,৬২৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ১৫১ জন চাল কল মালিকের কাছ থেকে সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও কেজিতে ৪৬ টাকা মূল্যে আতপ চাল ক্রয় করা হবে। ধান ক্রয় করা হবে ৩৩ টাকা কেজি দরে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান সরবরাহ করতে পারবেন। পাটজাত পণ্যের ৩টি ক্যাটাগরিতে প্রণোদনা কমানোর বিপাকে পড়েছেন নাটোরের রপ্তানিকারকরা। এ অবস্থায় মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে পাটজাত পণ্যের উপর ভারতের বসানো অ্যান্টি ডাম্পিং শুল্ক। সব মিলে পাট শিল্পে দেখা দিয়েছে অশনি সংকেত। নাটোরে বেসরকারিভাবে চালু রয়েছে 2টি পাটকল, যেখানে তৈরি হচ্ছে পাটের বস্তা, সুতা, চট সহ বিভিন্ন পণ্য। এসব পণ্য রপ্তানি হয় ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান সহ বেশ কয়েকটি দেশে। এ থেকে আয় বছরে প্রায় 150 কোটি টাকা। গেল বছর পাটজাত পণ্যের 3 ক্যাটাগরিতে রপ্তানিকারকদের নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও এবছর কমে আসে সহায়তার পরিমাণ। একদিকে সরকারি অর্থ সহায়তা কম, অপরদিকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হওয়া ভারতে অ্যান্টি ডাম্পিং শুল্ক হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। এই অ্যান্টি ডাম্পিং চাপানোর ফলে আমাদের এখানে যে আমরা যেসব দামে পাট কিনতেছি, এখন পাট কিনে উৎপাদন করে অ্যান্টি ডাম্পিং দিয়ে আমরা রপ্তানি করতে পারতেছি না। এই যদি অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস হয়ে যাবে এবং পাশাপাশি যারা পাটের উৎপাদনকারী অর্থাৎ কৃষকরা এই পাট উৎপাদনে বিমুখ হবে। অ্যান্টি ডাম্পিংয়ের যে শুল্ক ভারত আরোপ করেছে, এটা একই পর্যায়ে যদি সব আইটেমে করা যায় সেটা একটা ভালো, আর এটাকে আরেকটু কমাতে পারলে ডিউটিটাকে আরও ভালো হয়। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি রপ্তানিকারকদের। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাট চাষি যারা রয়েছেন তাদেরকে আধুনিক উচ্চ ফলনশীল জাতের চাষের জন্য পরামর্শ, সঠিক সুষম পরিমাণে সার ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। পাটের পণ্য রপ্তানি তলানিতে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ। প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে জেলেদের ধার দেনা, বেকার হয়ে পড়ছেন অনেকে। তাই জীবন জীবিকার তাগিদে কেউ কেউ চলে যাচ্ছেন অন্য পেশায়। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের আকাল, লোকসানের ভয়ে জাল গুটিয়ে রেখেছেন অনেক জেলে। আবার কেউ কেউ মহাজনের দেনা ও এনজিওর বোঝা মাথায় নিয়েই জাল ফেলছেন ইলিশের আশায়। দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ। এতে জীবিকা আর ধার দেনা শোধ করা নিয়ে চিন্তায় জেলেরা। কিন্তু এখন তো অভিযান যাওয়ার পরে আমার কোনো মাছ টাছ নাই, এখন নদীতে যাইলে আমার ফুস হয় না। যাইয়া যেই তেল ফুরিয়া যায়, তেলের দোকানো ডিজেলের দোকানো দেন হইয়া যায়, গরু দিয়া চাষ করিয়া কিছু সবজি ফসল টসল করার জন্য চেষ্টা করি, চাই নিয়ে লাগে কিছু মিলায়। দেনা বানা করিয়া খাইতে খাইতে জাল সাবার বেচতে দিলে আমাকে দেনা শেষ হইব না। এখন আমরা খেতে কামড়ে ধর মাঠে যেই সময় যে কাম পাই এই কাজ কামড়ি করি। মৎস্য কর্মকর্তারা বলছেন, মাছ না মেলার কারণ জলবায়ুর বিরূপ প্রভাব। শীতটা একটু আর্লি চলে এসছে, এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে। ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পরে কিন্তু মাছের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। আমাদের যে প্রাকৃতিক যে মৎস্য সম্পদ, এটাকে রক্ষা করতে হলে জেলেদের কিছু জেলেকে বিকল্প কর্মসংস্থান আনতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রণোদনা দেওয়ার পাশাপাশি কিছু জেলেকে আমরা বিকল্প কর্মসংস্থানে আনার চেষ্টা করছি। জীবন জীবিকার তাগিদে অন্য পেশায় ঝুঁকছেন জেলেদের কেউ কেউ। ডিবিসি নিউজ ডেস্ক। ঘরে বসে কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খুলতে পারবেন গ্রাহকরা। গত 3 বছরে আইডিএলসি ফিনান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে 32 লাখের বেশি ডিপিএস খোলা হয়েছে। যৌথ উদ্যোগের সঞ্চয়কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও সামনে এগিয়ে নিতে মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এমএফএস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশীদারিত্ব ও অবকাঠামোকে কাজে লাগিয়ে এখন দেশের সব প্রান্তে
সংবাদে এই ছিল এখনকার মতো।